শ্রম আইনের মামলায় দণ্ড বাতিল, খালাস পেলেন ডক্টর ইউনূস। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়ে খুব চাপাচাপিতে যাবে না বিএনপি। জানাবো ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে যে বার্তা দিলেন ইউনূস। এদিকে আমিরাত সৌদি আরবে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো সব পুলিশ সদস্যকে 8ই আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রম আইনের মামলায় দণ্ড বাতিল, খালাস পেলেন ডক্টর ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল আজ ওই রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূস সহ অন্যদের করা আবেদনের শুনানি নিয়ে এ রায় দিয়েছেন। ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কথা এই মামলার গত 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এছাড়া প্রত্যেককে 30,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডিত অপর 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। রায়ের বিরুদ্ধে গত 28 জানুয়ারি আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জন। শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। শুনানি শেষে আজ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে খালাস দিয়ে রায় দিলেন ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়েও খুব চাপাচাপিতে যাবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কারা হবেন তা নিয়ে খুব চাপাচাপিতে যাবে না বিএনপি। আর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। দলটি চাচ্ছে রাষ্ট্র পরিচালনার যে শূন্যতা তৈরি হয়েছে তা দ্রুত পূরণ হোক। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা মনে করেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর যে অস্থিরতা চলছে সেটি নিরসনে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া জরুরি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন, আজকের এই পরিবর্তন ছাত্রদের রক্তঝরা আন্দোলনের ফসল। আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের চাওয়ার সঙ্গে থাকাটাই উত্তম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রক্রিয়া চলছে সেটিকে বিএনপির ইতিবাচক হিসেবে দেখছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী হলে তা নিয়ে তখন আপত্তি তুলতে পারে দলটি। সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। এখন কোটা সংস্কার আন্দোলনে নেতাদের মতামতের সঙ্গে বিএনপির ভিন্নমত পোষণ করবে না। গতকাল গুলশানের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ ভেঙে দিয়ে স্বল্পতম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানান। এর কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু প্রথম আলোকে বলেন, দেশের রাষ্ট্র ক্ষমতা যে শূন্যতা তৈরি হয়েছে সেটি অতি দ্রুত পূরণ হওয়া দরকার, কারণ পুরো দেশ এখন অরক্ষিত। এই কারণে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, এতদিন পুলিশ গুম, খুন, চাঁদাবাজি, গ্রেপ্তার, বাণিজ্যের কারণে নৈতিক অবস্থান হারিয়ে এখন নিজেদের গুটিয়ে নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে এই অনিশ্চিত পরিস্থিতি পরিবর্তন আসবে। জানা গেছে বিএনপি রাষ্ট্রযন্ত্রকে চাপে রাখতে মাঠের কর্মসূচি শুরু করবে। ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে যে বার্তা দিলেন ইউনূস। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এ অধ্যাপক। ইউনূস বলেন, ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে, আর এজন্য বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক, আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই। তাই ভারত তার নীতি পরিবর্তন করুক। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হলো গণতন্ত্রে ফিরিয়ে যাওয়া। তিনি চান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘকাল ধরে হয়নি। ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকা অসন্তোষ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের প্রতিবেশী হয়ে ছাত্র আন্দোলনের বিষয়টিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছেন। নরেন্দ্র মোদীর সরকার এমন একজনকে সমর্থন করেছেন যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তিনি বলেন, আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা কিন্তু তখন সারা বিশ্বের কাছে অনুরোধ জানিয়েছিলাম, বাংলাদেশের নিরীহ ছেলেদের তাদের সরকারি গুলি করে মারছে, আমাদের সাহায্য করুন। ভারত না করে দিল। তিনি বলেন, পুরো বিষয়টিতে ভারতের নীরবতা বাংলাদেশি জনগণকে ক্ষুব্ধ করেছে। নয়াদিল্লির শেখ হাসিনার কাজের বিরুদ্ধে কোন সরকারি অবস্থান নেয়নি। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা আপনাকেও আঘাত করবে, কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে, এটা তখন আটকানো যাবে না। আমিরাত সৌদি আরবে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা।
গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন, কিন্তু 2 দিন পর হওয়ার পর হাসিনা এখনো ভারতে রয়ে গেছেন। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছেন, শেখ হাসিনা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন। হিন্দু আরও জানিয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয়ের চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন, তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী। উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। সেখানে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন। ফিনল্যান্ডে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাবের দপ্তরে, তবে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু আরও জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করেন, কিন্তু এটি প্রত্যাখ্যান করা হয়। তবে তার পাসপোর্টে আগে থেকে মার্কিন ভিসা লাগানো ছিল, কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরে এটি বাতিল করে দেওয়া হয়। যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেছেন, তাই তার এই ভিসাটি আর বৈধ থাকছে না। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব জয়। যদি হাসিনা দেশটিতে যেতে পারতেন, তাহলে তিনি হয়তোবা সজীবের বাসায় উঠতেন। দা হিন্দুর প্রতিবেদনে আরো জানানো হয়েছে, শেখ হাসিনা যদি বেশি দিন ভারতে থাকেন, তাহলে এটি ভারতের জন্য বিব্রতকর হবে, কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে। ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ভারত আশ্রয় দেয়নি। সব পুলিশ সদস্যকে 8ই আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ। সারা দেশের সব পুলিশ সদস্যকে 8ই আগস্ট সন্ধ্যার মধ্যে স্ব পুলিশ লাইন্স দপ্তর পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম। আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিং এ তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি। এই কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন, অনেকে স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী 24 ঘন্টা অর্থাৎ 8ই আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে সব মেট্রোপলিটন জেলা, নৌ, রেলওয়ে, হাইওয়ে থানার অফিসার ও ফোর্সকে স্ব পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা স্ব অধিক্ষেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন। আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, বর্ণিত কমিটি থানা ও থানা এলাকায় নিরাপত্তা বিধানের আপৎকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হবে। আমি পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সব স্তরের সহকর্মীকে সামাজিক মাধ্যমে কোনো প্রকার ব্যক্তিগত সমিতি, ব্যাচ, অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোনো দাবি, মন্তব্য, প্রতিউত্তর প্রদানে বিরত থাকার নির্দেশ প্রদান করছি। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ডে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা স্থিতি ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছি। বাংলাদেশের পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি জনগণই রাষ্ট্রের মূল শক্তি, তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। আপনাদের সুচিন্তিত মতামতকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে সমন্বয়ের মাধ্যমে আমরা সবাই একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। নতুন আইজিপি বলেন, আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের স্বীকৃত নীতিমালা অনুসরণ না করা এবং মানবাধিকার লঙ্ঘন করা ও নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত, নিহত এবং নিগৃহীত হয়েছেন। এই সন্ধিক্ষণে আমি সব পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার ও সেবাধর্মী প্রতিষ্ঠান। দেশের প্রয়োজনে যে কোনো সংকটময় মুহূর্তে এই বাহিনী সবসময় সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে। বর্তমান বৈষম্য বিরোধী যৌক্তিক আন্দোলনে আমাদের পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি। এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন হতে আমাদের উপর অর্পিত আইনি সব দায়িত্ব পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।